প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের টাইম এক্সক্লুসিভ প্রোগ্রাম। দর্শক, আজকে মূল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার কিছু অংশ আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। তার আগে যারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে দেখছেন, তারা অবশ্যই আপনারা শেয়ার করুন, তথ্য ছড়িয়ে দিন। দর্শক, আজকে আমাদের মূল আলোচনা কেন্দ্রবিন্দুতে যে বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিয়েছি, পুরো নিউ ইয়র্ক, নিউ জার্সি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে বিশ্বকাপকে সামনে রেখে। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এছাড়া টেক্সাসে মাংস খেকো একটি পোকা পাওয়া গেছে এবং জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই বিষয়টি নিয়েও আমরা কিছুটা আলোচনা করব। শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়েও কিছুটা আলোচনা করার চেষ্টা করব। ইরান যুদ্ধ কতদূর, সেই বিষয়টিও আমাদের আলোচনায় থাকবে। আজকে আমাদের আলোচনায় যারা থাকবেন: ইব্রাহিম চৌধুরী খোকন, শামসুল হক, হাসান চৌধুরী, ডাক্তার শাকিলা শিমু, আর সবসময় নিউজে আপডেট যেভাবে দিয়ে আসছেন জনাব নাজমুল হাসান, তিনি আপনাদের এখন নিউজ আপডেট জানাবেন। ধন্যবাদ এবং ধন্যবাদ সকল দর্শক এবং আপনারা সবাই ভালো আছেন। আজ হচ্ছে শনিবার, জুন মাসের 6 তারিখ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার হারিতে শোনার আশঙ্কার পরিপ্রেক্ষিতে পেন্টাগন অর্থাৎ যুক্তরাষ্ট্রের ডিফেন্স ডিপার্টমেন্ট ইসরায়েলের ক্ষেত্রে তাদের পাল্টা গোয়েন্দা হুমকি বা কাউন্টার ইন্টেলিজেন্স থ্রেট লেভেল যেটি রয়েছে সেটি বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ ইসরায়েলের কাছ থেকে তারা এটাকে যে হারিতে শোনার বিভিন্ন তথ্য যুক্তরাষ্ট্রের সেটার হুমকি, সেই হুমকির মাত্রাটা বেড়েছে, বাড়িয়ে দিয়েছে পেন্টাগন। এবং তারা বলেছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েল একে অপরের উপর গোয়েন্দা নজরদারি চালানোর বিষয়টি দীর্ঘদিন ধরেই জানে। একজন আরেকজনের উপর, একটি দেশ আরেকটি দেশের উপর গোয়েন্দা নজরদারি চালাচ্ছে, এই ব্যাপারে মোটামুটি উভয় দেশই অবহিত এবং দীর্ঘদিন ধরে যা তা জেনেও মেনে নিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তার মতে আজ চিঠিতে জানা গেল যে ইরানের সাথে আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে জানার জন্য ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতা সীমা ছাড়িয়ে গেছে। এমন সময় এই সতর্কতা জারি হলো, খবর আসলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরান যুদ্ধ এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে। ঠিক তখনই পেন্টাগন ইসরায়েলের কাছ থেকে আড়ি পেতার বিষয়টি আরো বেড়েছে এবং এই ব্যাপারে থ্রেট লেভেল যেটি সেটিকে বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে পারিবারিক সহিংসতার কারণে মৃত্যুর হার উচ্চ পর্যায়ে থাকার মধ্যেই এই সপ্তাহে 3 জন বাবা তাদের পরিবারের সদস্যদের হত্যা করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য মতে জুনের প্রথম 2 দিনে 3 জন বাবা তাদের সন্তান এবং সন্তানদের মায়েদের হত্যা করেছেন। এদের মধ্যে 2 জন আগ্নেয়াস্ত্র এবং 1 জন ছুরি ব্যবহার করেছিলেন। নিহত 13 জনের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স ছিল মাত্র 3 বছর। আইওয়া, নিউ ইয়র্ক এবং ফ্লোরিডায় ঘটে যাওয়া এই গণহত্যাকাণ্ডগুলোকে কর্মকর্তারা ইভিল কর্মকাণ্ড অর্থাৎ শয়তানি কাজ এবং সবচেয়ে জঘন্য অপরাধ এবং অকল্পনীয় ট্র্যাজেডি হিসাবে অভিহিত করেছেন। তবে মনোবিজ্ঞানী ডরিন ডজজেনের মতে, ডজজেন ম্যাগি তার নাম, ম্যাগির মতে বিষয়টিকে অন্য একটি শব্দ দেখেছেন তিনি, এবং সেটি হচ্ছে এই ধরনের হত্যাকাণ্ড প্রতিরোধযোগ্য। 60 বছর বয়সী এই মনোবিজ্ঞানী গত 3 দশক ধরে পারিবারিক সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে প্রচারণা চালিয়ে আসছেন। তিনি নিজের জীবনের একটি মর্মান্তিক ঘটনার কথা তুলে ধরে এই প্রচারণা চালিয়েছেন, যেদিন তার দুলাভাই তার বোন ও 3 ভাগ্নিকে গুলি করে হত্যা করেছিলেন। তার মতে, যাকে তিনি জনস্বাস্থ্য সংকট, পাবলিক হেলথ ক্রাইসিস হিসাবে বলে অভিহিত করেছেন, যা মোকাবেলায় দেশটি যুক্তরাষ্ট্র পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি এখনো। মহামারীর সময় বেড়ে যাওয়ার পর থেকে সব ধরনের হত্যাকাণ্ডের হার কমে এলেও পারিবারিক সহিংসতার কারণে মৃত্যুর হার যুক্তরাষ্ট্রে কমেনি। ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণে দেখা যাচ্ছে যে এই মৃত্যুর হার ধারাবাহিকভাবে উচ্চ পর্যায়ে রয়ে গেছে।
নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী এবছর 4 বা তার বেশি আত্মীয়কে হত্যার ঘটনা বেড়েছে, যা গত 20 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায় থেকে ঊর্ধ্বমুখী হয়েছে। এমনকি গত বছরের পুরো সময়ের তুলনায় এবছরের প্রথমার্ধেই এই ধরনের ঘটনা আরো বেশি ঘটেছে। এফবিআই এর পরিসংখ্যান থেকে জানা গেল যে গত প্রায় এক দশকে একাধিক পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ সঙ্গীর মৃত্যুর ঘটনাযুক্ত হামলার সংখ্যা 2022 সালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, যার সংখ্যা ছিল 194টি। যদিও গত বছর এই সংখ্যা কিছুটা কমেছিল, তবুও 2020 পূর্ববর্তী সময়ের তুলনায় অনেক বেশি রয়ে গেছে। অথচ সাময়িকভাবে হত্যাকাণ্ডের হার টানা 4 বছর ধরে কমে যাচ্ছে। 2017 থেকে 2025 সালের মধ্যে এ ধরনের সহিংসতা, পারিবারিক সহিংসতা যেটি আমরা বলে থাকি, 3000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে যুক্তরাষ্ট্রে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সব ধরনের হত্যাকাণ্ডের মধ্যে 21% হলো পরিবার বা সঙ্গীকে হত্যার ঘটনা। 2020 সালে এই হার ছিল 15% এবং গত বছর সেটা দাঁড়িয়েছে 21%। প্রেসিডেন্ট ট্রাম্প এর প্রথম মেয়াদে সাবেক ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন যে 6 জানুয়ারির সেই দাঙ্গাবাজদের, যারা 2021 সালে ক্যাপিটাল হিলে হামলার সময় পুলিশ কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছিল, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছিল, কিংবা 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল অনুমোদনের প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করেছিল, তাদের প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমা করা উচিত নয় এবং তাদের কখনো 1 পয়সাও পাওয়া উচিত নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিবাসন বিরোধী অভিযানের জন্য গতকাল যুক্তরাষ্ট্র সিনেট $70 বিলিয়ন তহবিল অনুমোদন করেছে। এর মধ্য দিয়ে নির্বাসন অর্থাৎ ডিপোর্টেশন ও সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও দীর্ঘ তিক্ত বিতর্কের পর নিজের অন্যতম প্রধান একটি ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প বড় ধরনের একটি জয় পেলেন, যেটি হচ্ছে অভিবাসন বিরোধী অভিযান এবং যুক্তরাষ্ট্রে অভিবাসনের মাত্রা কমিয়ে দেওয়ার যে প্রয়াস, তাতে তিনি একটি বড় ধরনের সহযোগিতা, আর্থিক অনুমোদন পেলেন, বরাদ্দের অনুমোদন পেলেন যুক্তরাষ্ট্র সিনেটের কাছ থেকে। অ্যাসাইলাম কেস প্রসঙ্গে সিবিএস নিউজ আজকে জানিয়েছে, সিবিএস নিউজের হাতে আসা ফেডারেল সরকারের আভ্যন্তরীণ নথিপত্র অনুযায়ী ট্রাম্প প্রশাসন এমনই একটি পরিকল্পনা তৈরি করছে যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্মকর্তারা রাজনৈতিক আশ্রয়ের আবেদনকারীদের সাক্ষাৎকার না নিয়েই কিছু আশ্রয় প্রার্থনার আবেদন দ্রুত প্রত্যাখ্যান করতে পারবেন। আভ্যন্তরীণ নথিপত্রে বর্ণিত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এই প্রবিধানটি হবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় ব্যবস্থার সুযোগ সীমিত করার লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের হোয়াইট হাউসের সর্বশেষ পদক্ষেপ। প্রশাসনের কর্মকর্তাদের দাবি অনুযায়ী ট্রাম্প প্রশাসনের যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় লাভের বর্তমান ব্যবস্থাটি পদ্ধতিগত জালিয়াতিতে জর্জরিত। সেজন্য তারা এই ব্যবস্থা নিয়ে নিতে যাচ্ছেন, যার মাধ্যমে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার বিবেচনাটি সংকুচিত করে ফেলা এবং সীমিত করে ফেলা হবে। আগামী 1 জুলাই থেকে ফ্লোরিডার ড্রাইভিং লাইসেন্স এবং স্টেট আইডি কার্ডের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে। ওই দিন থেকে আইডি কিংবা ড্রাইভিং লাইসেন্সে সরাসরি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের বিষয়টি উল্লেখ থাকবে ফ্লোরিডার ড্রাইভিং লাইসেন্স এবং আইডি কার্ডে। এই পরিবর্তনটি ফ্লোরিডার HB 991 এর অংশ, যা ফ্লোরিডা সেফ আমেরিকা অ্যাক্টের একটি সংস্করণ এবং গভর্নর রন ডিসান্টিস গত এপ্রিলে এতে স্বাক্ষর করেছেন। আগামী মাস থেকে নতুন লাইসেন্স এবং নবায়নকৃত লাইসেন্সে উল্লেখ থাকবে যে লাইসেন্সধারী একজন যুক্তরাষ্ট্রের নাগরিক কিনা অথবা অন্য কোনো বৈধ অভিবাসন মর্যাদার অধিকারী কিনা। বর্তমান লাইসেন্সধারীদের এই পরিবর্তনের জন্য আলাদাভাবে ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলসে যাওয়ার প্রয়োজন হবে না, কারণ পরবর্তী নবায়ন বা কার্ড পরিবর্তনের সময় এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে।
কেউ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে তিনি বিনামূল্যে তার নতুন নাগরিকত্বের তথ্য সহ হালনাগাদ কার্ডটি সংগ্রহ করতে পারবেন। শেষ করছি যুক্তরাষ্ট্রের 10টি খাবার যা বিশ্বজুড়ে ভোজন বিলাসীদের, যা 10টি খাবার বিশ্বজুড়ে ভোজন বিলাসীদের প্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন দেশের খাবার এগুলো, এবং সেই তালিকার শীর্ষে রয়েছে ইটালির পিজা, যেটি বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষ স্থান অর্জন করেছে। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে জাপানের সুশি, তৃতীয় স্থানে মেক্সিকোর টাকো, চতুর্থ স্থানে রয়েছে ভারতের বিরিয়ানি, যেটি বাংলাদেশিদেরও বেশ পছন্দ, এবং এরপরে পঞ্চম স্থানে রয়েছে চীনের পিকিং ডাক। এরপরে ষষ্ঠ স্থানে রয়েছে জাপানের রামেন নুডলস যেটি। এরপরে সপ্তম স্থানে রয়েছে থাইল্যান্ডের পাড থাই নুডলস যেটি। এরপরে অষ্টম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের বার্গার। নবম স্থানে রয়েছে তুরস্কের কাবাব, ডোনার কাবাব, যেটি তুরস্কের উদ্ভাবিত, সেটি নবম স্থানে। এবং দশম স্থানে রয়েছে ফ্রান্সের উদ্ভাবিত ক্রোয়াসেন্ট। এই হচ্ছে 10টি খাবারের তালিকা, যেটি ভোজন বিলাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। জনাব নাজমুল হাসান, আপনি তো মজার মুখরোচক অনেক খাবারের কথাই বললেন। তো এখন বাংলাদেশি কমিউনিটি যারা যুক্তরাষ্ট্রে বসবাস করে কোন খাবারগুলোর দিকে সবচেয়ে বেশি আগ্রহ থাকে? আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টে ঘোরাফেরা করেন, এই বিষয়ে কিছু বলবেন কিনা? বিরিয়ানি অবশ্যই 1 নম্বরে, এবং আপনারা লক্ষ্য করেছেন যে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহর যত বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট খোলা হয়, তাদের ডিসপ্লে আইটেম হিসেবে তাদের সাজানো আইটেমের মধ্যে কয়েক পদের বিরিয়ানি থাকে। যদিও বিরিয়ানি মূলত বাঙালি খাবার নয়, এটি মোগল খাবার, এটি ভারতের খাবার হিসেবে পরিচিত বিশ্বজুড়ে, কিন্তু বাংলাদেশিদের কাছে অত্যন্ত জনপ্রিয় বিরিয়ানি। এরপরে ইদানিং আমি লক্ষ্য করছি বাংলাদেশের কাছে থাইল্যান্ডের খাবার বেশ জনপ্রিয়, থাই কুইজিন যেটি, সেটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তারপরে আমি বলবো বাংলাদেশের কাছে টার্কিশ কাবাব, তার তুরস্কের খাবারও জনপ্রিয় হচ্ছে। আফগান খাবার এতদিন জনপ্রিয় ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে আফগান রেস্টুরেন্টের সংখ্যা হ্রাস পেতে শুরু করেছে, যেমনটি হ্রাস পেতে শুরু করেছে চাইনিজ ফাস্ট ফুডের খাবার। তো সব মিলিয়ে আমি বলবো বিরিয়ানি 1 নম্বরে রয়েছে বাংলাদেশিদের কাছে জনপ্রিয় খাবার হিসাবে। এরপরেই আমি থাইল্যান্ডের খাবারের কথা বলবো, হালাল থাই। এরপরে অন্যান্য খাবারের কথা বলতে পারি, তুরস্কের কাবাবের কথা বলেছি, আফগান কাবাবের কথা বলেছি, সেটিও বাংলাদেশের কাছে যথেষ্ট জনপ্রিয়। নাজমুল ভাই, আমরা বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে। এছাড়াও ভার্জিনিয়া থেকে একজন তরুণ ডেমোক্র্যাট প্রার্থী আমাদের সাথে আছেন। আপনি একটু আমাদের সাথে থাকুন, আমরা একটু নিরাপত্তা নিয়ে প্যাকেজটা দেখব, এবং শামসুল হক ভাইও থাকবেন, আমরা একটু কথা বলবো। আমরা দেখে আসি নিরাপত্তা নিয়ে আমাদের কাছে যে প্যাকেজটি আছে। আগামী সপ্তাহে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ 2026। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার 16টি শহরে অনুষ্ঠিতব্য এই আসরে অংশ নেবে 48টি দল এবং অনুষ্ঠিত হবে 104টি ম্যাচ। ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাত, রাজনৈতিক সহিংসতার আশঙ্কা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর ঝুঁকির কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্বকাপের নিরাপত্তায় কাজ করছে ফেডারেল সংস্থা, স্থানীয় পুলিশ ও বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত দল। নিরাপত্তা পরিকল্পনায় ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি। এর মধ্যে রয়েছে ড্রোন প্রতিরোধ ব্যবস্থা, রোবট কুকুর, মোবাইল এক্স-রে ইউনিট এবং হাজার হাজার এআই চালিত নজরদারি ক্যামেরা। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিউলিয়ানি এই আয়োজনকে 39 দিনে 78টি সুপার বোলের সমান বলে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ ধারণা করছে বিশ্বকাপ উপলক্ষে প্রায় 70 লাখ দর্শনার্থী যুক্তরাষ্ট্রে আসবেন।
এফবিআই জানিয়েছে তারা গত 2 বছর ধরে এই টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছে। বিশেষজ্ঞদের মতে ড্রোন হামলা বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের একটি বিষয়। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সংঘাতে ড্রোনের ব্যবহার বেড়ে যাওয়ায় নিরাপত্তা সংস্থাগুলো বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি এআই ব্যবহার করে ভুয়া ভিডিও ও গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির আশঙ্কাও রয়েছে। বিশ্বকাপের নিরাপত্তা ব্যয় মেটাতে যুক্তরাষ্ট্র সরকার আয়োজক শহরগুলোর জন্য $625 মিলিয়ন এবং ড্রোন শনাক্ত ও প্রতিরোধে অতিরিক্ত $250 মিলিয়ন বরাদ্দ দিয়েছে। কর্তৃপক্ষের দাবি এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকির তথ্য নেই, তবে সম্ভাব্য সব ঝুঁকি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরটি নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। সাদিয়া আফরোজ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। ধন্যবাদ। আমরা দেখানোর চেষ্টা করলাম যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কিভাবে করে জোরদার করা হচ্ছে। আমাদের সাথে যোগ দিয়েছেন প্রফেসর ডক্টর গোলাম মাতবর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে যোগদানের জন্য। এছাড়া আমাদের সাথে যোগ দিয়েছেন হাসান ভাই, তরুণ ডেমোক্রেট নেতা। উনি আমাদের ভার্জিনিয়া থেকে জয়েন করেছেন। তো প্রথমে ডক্টর গোলাম মাতবর আপনার কাছে যাব। আপনার কাছে গিয়ে প্রথম তথ্যটি জানতে চাইব, আমরা সবসময় যুদ্ধের আপডেট পরিস্থিতি নিয়ে দর্শকদেরকে জানানোর চেষ্টা করি। তো এখানে কোথায় যেন একটা অদৃশ্য দেয়াল আছে, এই সমঝোতা বারবার চেষ্টার পরেও কোথায় যেন কূটনৈতিক তৎপরতায় বিফলে যাচ্ছে। আপনার কাছে কি এটার কোনো ব্যাখ্যা আছে কি? এটা আসলে ধন্যবাদ হাসান, দেখে ভালো লাগলো হাসানকে। আচ্ছা, যাই হোক, এখানে যেটা হচ্ছে ব্যাখ্যা বলতে আসলে যেটা যে কন্ডিশনগুলো এমনভাবে যেগুলো দেখছে যুক্তরাষ্ট্র, এই কন্ডিশনগুলোই তো আসলে এমওইউতে আসাই ডিফিকাল্ট। মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট হওয়ার আগে তো মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা, সেটাতেই আসাই ডিফিকাল্ট আর কি, ইরানকে যেভাবে কন্ডিশনগুলো দিচ্ছে। এদিকে ইরান যেগুলো তাদের কন্ডিশনগুলো দিচ্ছে এই সমঝোতাতে, সেখানে ইউনাইটেড স্টেটস কিন্তু মানলেও অনেক সময় দেখা যাচ্ছে ইসরায়েল মানছে না। সো things like always, as I have been telling, one step forward, two step backward. তো বিশেষ করে আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প এখানে একটা বিরাট রোল যে প্লে করতেছে। সে এক এক সময় এক কথা বলছে যে এবং তার মার্কো রুবিও, তার যে পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি যেটা আমরা বলি, সেও বলছে যে আমাদের যে এখানে যে মিশন ছিল ইটস ওভার। এদিকে আবার প্রেসিডেন্ট বলে আরেক কথা। সুতরাং ইটস লাইক দিয়ে যে ডিপ্লোম্যাটিক, এবং এখানে ডিপ্লোম্যাটিক যে অ্যালাইজ যারা ছিল মিডল ইস্টে যুক্তরাষ্ট্রের, দে লস্ট কনফিডেন্স ইন ইউনাইটেড স্টেটস। ফলে এখন যেটা দেখা যাচ্ছে যে ওখানে যে কাতার, সৌদি আরব, ইউএই বা অনেকে বলছে ওখানে একটা নতুন একটা ইসলামিক ন্যাটো গঠনের পথে, যেটা আসলে এখানে টার্কি, পাকিস্তান, সৌদি আরব বিশেষ করে একটা রোল প্লে করছে। তো অল দিস থিংস ইভেনচুয়ালি দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের কিন্তু বিপক্ষে যাচ্ছে এখন এগুলো আর কি। আর প্রেসিডেন্ট ট্রাম্প আনপ্রেডিক্টেবল এজ অলওয়েজ। এখন সে বলছে ইরানে 80% ক্ষেপণাস্ত্র শেষ হয়ে গেছে, যে ইরানের এখন 20% আছে, 20 দিন মতো চলতে পারে। এদিকে মার্কো রুবিও বলছে শেষ হয়ে যাচ্ছে। সো আসলে there is no actually credible information about coming to a closure. সো আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা যে কোনো মতে এটা একটা ভায়োলেন্ট, একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে এখানে। বিশেষ করে যুক্তরাষ্ট্র বলছেই যে ইরানের জন্য, ইরান খুব সাহসী, দিস অ্যান্ড দ্যাট বলতেছে প্রেসিডেন্ট। অ্যাট দ্য সেম টাইম এদিকে আপনারা জানেন যে কয়েকদিন আগে সে নেতানিয়াহুকে বলছে ইউ আর ক্রেজি অ্যান্ড অল দোজ থিংস, বাট নেতানিয়াহু আবার সেটা সাপোর্টে বলছে যে না, আমরা সকালে একটা এরকম আমাদের একটা পরিবার, আমরা দ্বিমত থাকতে পারি, বিকালে আমরা আবার এক হয়ে যাই। সো আমার কাছে এগুলো মনে হচ্ছে একটা ননসেন্স যেগুলো চলছে। কিন্তু এখন সবচেয়ে সমস্যা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ যারা ওইখানে মিডল ইস্টে বলেন, সারা ওয়ার্ল্ড বলেন, দ্য হোল ওয়ার্ল্ড ইজ লাইক in a kind of the stall position at this point. Economy বারোটা বাজছে, both at home and abroad, all over the world, এবং পৃথিবীতে পিস, স্টেবিলিটি সব নষ্ট হয়ে গেছে বলতে গেলে আর কি। এখন কেউ আমরা কোনো ধরনের কোনো সেফ সিকিউর ফিল করছি না যে কোথাও ট্রাভেল করা, বিজনেস এভরিথিং কিন্তু স্টল অলসো। ইকোনমি স্বাভাবিকভাবেই কিন্তু এখন দেখা যাচ্ছে একটা স্থবিরতার মধ্যে আছে।
So that's what is the situation. Latest আসলে there is nothing that I can tell you that this is what is happening at this point. In this Middle East crisis look like it's not going to come to an end very soon. As I said that rather আমি সারপ্রাইজ হব না যদি দেখি যে আসলে I hope it's not going to happen. Kind of the violent এবং unexpected situation might also happen. ধন্যবাদ আপনাকে। আমরা যে মিডল ইস্ট বেজ যে সমস্যাগুলোর ব্যাখ্যা আপনি করেছেন, একই রকমভাবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই সম্পর্কগুলোর মধ্যেও কোথায় যেন একটা অদৃশ্য উত্তাপ ছড়াচ্ছে, কিছু কিছু উত্তাপ প্রকাশ্যও ছড়াচ্ছে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমাদের তরুণ একজন ডেমোক্রেট নেতা প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আমরা সবার সাথে তাকে পরিচয় করে দিতে চাই। হাসান চৌধুরী। হাসান ম্যারিল্যান্ডের মন্টগমেরি কাউন্টিতে কারেকশনাল স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছেন এবং 2026 প্রাইমারিতে হাসান তার কাউন্টির ডেমোক্রেট হয়ে সেন্ট্রাল কমিটির মেম্বার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার এই সামনের পথ চলা বাংলাদেশিদের জন্য একজন বাঙালি হিসেবে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনাকে ধন্যবাদ। বলবো যে এই ডেমোক্রেটের হয়ে রাজনীতিতেই বা কেন পা রাখছেন, আর এই মুহূর্তে কিছু বলার আছে কিনা? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। খুবই ভালো লাগছে, আমার দুজন খুব প্রিয় মানুষ প্রফেসর ডক্টর গোলাম মাতবর এবং সাংবাদিক মোহাম্মদ নাজমুল হাসান, আপনারা দুজন আছেন আমাদের সাথে। আপনাদের সাথে সবসময় কথা হয়, দেখা হয় অনেক ইভেন্টে, এবং আমার প্রিয় উপস্থাপক আরিফ সাহেব আছেন। সো আমি এবারের নির্বাচনে অংশগ্রহণ করাটা আসলে আমার অনেক দিনের চিন্তার একটা বহিঃপ্রকাশ। আমি 2014 সালেও আরেকবার পেনসিলভানিয়াতে নর্থ পেন ডেমোক্রেট কমিটিতে কমিটি পার্সন হিসেবে নির্বাচিত হয়েছিলাম। তারপরে দীর্ঘদিনের একটা বিরতি দিয়েছি। তারপরে আমি এখন যখন মনে হয়েছে যে আমি আবারও প্রস্তুত রাজনীতির মাঠে যাওয়ার জন্য, তখন আমি আবার নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছি। আসলে প্রথমত যে কারণে আমার নির্বাচনে আসা, আমি দেখেছি যে আমাদের প্রতিবেশী দেশগুলোর ভারত, পাকিস্তান, এমনকি নেপালের অনেক নির্বাচিত প্রতিনিধি রয়েছেন। সবগুলো স্টেটে, অনেকগুলো স্টেটেই তারা আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে গেছেন, কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু সেভাবে মূলধারা রাজনীতিতে এগোতে পারিনি। আমাদের চেষ্টা করতে হবে। আমার মনে হচ্ছে যে আমাদের উচিত মূলধারা রাজনীতিতে আরো বেশি জয়েন করা, কারণ বলা হয়ে থাকে যে আমেরিকা হচ্ছে যে বিশ্বের একটা মেল্টিং পট। এই মেল্টিং পটে যে যত তাদের সংস্কৃতি নিয়ে এটার মধ্যে দান করতে পারে তারাই এগিয়ে যাচ্ছে, এবং তারাই দেখা যাচ্ছে যে ডোমিনেট করছে আমাদের এই আমেরিকান সংস্কৃতিকে। তো সেই হিসাবে আমাদেরও চেষ্টা করতে হবে শিল্প, সাহিত্য, রাজনীতি এবং সব কিছুতেই আমাদেরও যদি আমরা এগিয়ে যেতে পারি, আমাদের আমরা এদিকে কন্ট্রিবিউট করতে পারি, তাহলে আমরাও বাংলাদেশিরাও এগিয়ে যেতে পারবো। এই বাংলাদেশি আমেরিকানরা একসময় হয়তো আমরা শুরু করে দিলাম, আমার মনে হয়েছে যে আমরা শুরু করব, কিন্তু দেখা যাবে যে আমাদের পরবর্তী প্রজন্মের কেউ একজন হয়তো বা কখনো আমেরিকার প্রেসিডেন্টও হয়ে যেতে পারে। সো এরকম একটা লক্ষ্য থেকে আমি কি ভাবছি, আমি এবার নির্বাচনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার কথা চিন্তা করেছি। ধন্যবাদ। এখানে অনেকেই জয়েন করেছেন, এরই মধ্যে প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আপনার এই তরুণ ডেমোক্রেট নেতাকে নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের সাথে ইব্রাহিম চৌধুরী খোকন জয়েন করেছেন এবং নাজমুল ভাইও আছেন। আমার মনে হয় যে আমাদের সাথে আজকে যে জয়েন করেছে হাসান ভাই, তার উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কিনা? এবং হাসান ভাই, শামসুল ভাইও আমাদের স্টেট অ্যাসেম্বলি প্রার্থী, তিনিও নির্বাচনের মাঠে এগিয়ে যাচ্ছেন, আপনি তাকেও কোনো কিছু বলবেন কিনা? আসলে প্রথমে হাসান এবং শামসুল হক দুইজনকেই আমি আই উইশ দেম ভেরি বেস্ট। হাসান কিন্তু আমার খুব একজন প্রিয় মানুষ, ফেভারিট, হ্যাড বিন টু হিজ হাউস এবং হি ইজ ভেরি প্রমিজিং। এবং লাস্ট টাইম অ্যাকচুয়ালি when I had been to his house, at that time on way to his house I asked him actually what's his plan. Exactly this is what he said, and today I'm very happy that actually
হি ইজ অ্যাক্টিং অন ইট, এবং আমি কন্টিনিউয়াসলি তার সাথে যোগাযোগ আছে আর কি। তো আসলে আমার মনে হয় সে কিন্তু সুন্দরভাবেই বলেছেন যে one day, a Bangladeshi American might be the president of the United States. Sky, is the limit. এবং that's what actually we should aim for. আমরা এখানে আসলে আমি বলবো বাংলাদেশি হিসাবে আর কি, বিশেষ করে আমরা যারা বাংলাদেশি আমেরিকানরা যারা আছি এখানে, আমরা এখানকার এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, এটাই আমাদের হোম। এখন আমরা এখানে যতটুকু বেশি ইন্টিগ্রেট করি মেইন স্ট্রিম, তার থেকে বেশি আমরা বোধহয় তৎপর হচ্ছে বাংলাদেশের পলিটিক্সে। আমি বলছি না বাংলাদেশকে নিয়ে না ভাবতে, কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু, এবং এইভাবেই কিন্তু স্লোলি চিন্তা করেন, একে জুইশ পপুলেশন যখন আসছিল অনেক প্রথম দিকে, তারা কিভাবে হাঁটি হাঁটি পা পা করে আজকে দেখুন একদম পুরো ইনফ্লুয়েন্স করছে পলিটিক্যাল ডোমেইনটা, কিন্তু তারা এখন কন্ট্রোল করছে। So if we just look all those, we expand our eyes and vision, এবং that is the way. Without actually being in the political spectrum, you cannot be actually the most visible ethnic group or most visible person. আপনার ইন্টিগ্রেশনটা হচ্ছে অন্যদের জন্য পাতে হবে, বিশেষ করে হাসান যে বললো যে ভবিষ্যতে একজন দেখা যাবে প্রেসিডেন্ট হতে পারে। সো আমি দুইজনকেই কনগ্রেচুলেট করি, এবং দুইজনকেই I wish them very best. I hope we'll be able to actually congratulate them formally, এবং তাদের এই যে প্রসেসটা, এটার জন্য আমি আবারও কিন্তু তাদের প্রশংসা করি, এবং দ্যাট ইজ দ্য ওয়ে উই শুড বি। আমি পলিসির উপর পড়াই, এবং আমি আমার স্টুডেন্টদেরকে বলি, a single policy can change the whole world, people's life, livelihood, and the well-being, safety, security of the country. So this is the way. আপনি আদারওয়াইজ নো ম্যাটার ইন্ডিভিজুয়ালি হোয়াট এভার আমরা এখানে বলছি, সেটা কোনো কাজ হবে না। সো ইউ হ্যাভ টু বি অ্যাকচুয়ালি পার্ট অফ দিস দ্য মেইন স্ট্রিম পলিটিক্স। সো দ্যাটস দ্য রাইট ওয়ে। I think that is the way actually we need to be moving in this country. So once again, I wish them very best in their this undertaking, এবং they will be visible and they will make us visible. যে আপনি দেখুন এখন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ডক্টর খলিলুর রহমান এক বছরের জন্য আপনার সভাপতি নির্বাচিত হয়েছেন। It's not about Khalilur Rahman, it's about our image also as a Bangladeshi. So that is the way, that hopefully one day, who knows, there is a conversation going on about Dr. Mohammad Yunus to bid for the UN Secretary General. So this is all make us proud as a Bangladeshi. আমরা এখানে small community, but we need to get involved in order to make our voice heard. জি, আমাদের সাথে এর মধ্যে শামসুল হক। আমি একটু কথা বলি। জি, আপনাকে তো আপনার কথা শোনার জন্য হাসান ভাই অপেক্ষা করছেন, এবং সবাই অপেক্ষা করছেন। না, আসলে যে বিষয়টা বাংলাদেশিদের আমেরিকার মূলধারার রাজনীতিতে আমরা ইদানিং একটা জিনিস লক্ষ্য করছি, সেটি হচ্ছে যে অনেকেই মূলধারা রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছেন, কিন্তু আমেরিকার মূলধারা রাজনীতির সাকসেস পাওয়াটা খুব অনেক কঠিন একটা কাজ, কারণ এটা অনেক কম্পিটিটিভ। এবং আমরা যারা বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, আমি বলবো, আমি দীর্ঘদিন ধরে আমেরিকা থাকার কারণে দুটো জিনিস আমার চোখে পড়ে বেশি। সবচেয়ে একটা জিনিস হলো যে তার যে টার্গেটেড ভোটার বা যারা তাকে নির্বাচন করবে, তাদের সাথে কমিউনিকেশন প্রবলেমটা, কমিউনিকেট করার যে একটা স্কিল, এটা কিন্তু একটা স্কিল, এটা কিন্তু সবাই পারে না। একজন ক্যান্ডিডেট একাডেমিক্যালি, ফিনান্সিয়ালি অনেক অনেক স্ট্রং হতে পারে, রিচ হতে পারে, কিন্তু তার যদি কমিউনিকেট করার স্কিলটা না থাকে, তার ভোটারদের সাথে এনগেজড হওয়ার সুযোগটা অনেক কমে যায়। এবং এই এনগেজমেন্ট না হতে পারলে আমেরিকান ভোটাররা কিন্তু এটা সাবস্টেনশিয়াল নাম্বার অফ ভোটার একজন ক্যান্ডিডেটের স্কিলটা দেখে, শুধু তার অ্যাবিলিটি টু কমিউনিকেট উইথ কমিউনিটি সেটা না, তারা দেখে তার অতীত রেকর্ড, কমিউনিটির এনগেজমেন্ট, কমিউনিটিতে কি পরিমাণ তিনি সম্পৃক্ত আছেন। হঠাৎ করে আমার মনে হলো যে আমি আমেরিকার নাগরিক, আমি ফাইল করে দেই, আমি ইলেকশন করব, এইটা বোধহয় আমার মনে হয় রাইট ওয়ে না। আমি যেটা মনে করি, যেমন ধরেন আমি নিউ ইয়র্কে যেটা দেখেছি, নিউ ইয়র্কে অনেক প্রার্থী এই পর্যন্ত বিভিন্ন অ্যাসেম্বলি বলেন, ইউএস সিনেট বলেন, সিটি কাউন্সিল বলেন, এগুলিতে কম্পিট করেছেন, কিন্তু সাকসেস পেয়েছেন মাত্র একজন, শাহানা হানিফ। এখন শাহানা হানিফ এই দেশে জন্মগ্রহণ করা, তার স্কিল, কমিউনিকেটিং স্কিল অনেক ভালো। তার আর একটা কারণও আছে,
কমিউনিটি এনগেজমেন্ট। তিনি ব্র্যাড ল্যান্ডারের অফিসে কাজ করেছেন। ব্র্যাড ল্যান্ডার যে নির্বাচন পরিচালনার সময় কয়েক দফা তিনি নির্বাচিত হয়েছেন, অর্থাৎ তার সেই নির্বাচন ইভেন্ট গুলোকে তিনি দেখেছেন, কিভাবে কমিউনিটি এনগেজমেন্ট করতে হয়, কমিউনিটির সাথে মিশতে হয়, সেটা আমরা দেখেছেন। আমি জাস্ট এই কথাটা বলার চেষ্টা করি, যারা বাংলাদেশি বংশোদ্ভূত কিন্তু মূলধারা রাজনীতিতে আসতে চান, তাদের কিন্তু কমিউনিটি এনগেজমেন্টের বিষয়টাতে অত্যন্ত গুরুত্ব দিতে হবে, হাউস টু হাউস প্রত্যেক। এবং আমি মনে করি যারা এই ধরনের নির্বাচনে অংশ নেবেন, বাংলাদেশি হওয়াটা একদিক থেকে একটা যোগ্যতা বাংলাদেশি প্রার্থীদের কাছে, আরেকটি দিক থেকে অযোগ্যতাও বটে। কারণ তাদেরকে দেখা হয় অনেক বেশি স্কেলে, তাদেরকে ভোটাররা তাদেরকে নির্ধারণ করে ভোট দিবার আগে স্কেলের মাত্রাটা বেড়ে যায় তাদের ক্ষেত্রে। কেন বেড়ে যায়? তার কারণ তিনি তো আমাদের কমিউনিটিতে এসেছেন ইমিগ্রেন্ট হিসেবে। অতএব ইমিগ্রেন্টদেরকে এখন বিশেষ করে গত দশকে ইমিগ্রেন্টদের যাচাই বাছাইটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। অতএব সেই ক্ষেত্রে আমি বলবো যে একজন ইমিগ্রেন্ট বংশোদ্ভূত প্রার্থী যত বেশি কমিউনিটিতে এনগেজড হবেন, কমিউনিটির বিভিন্ন কাজে কর্মে তাকে দেখা যাবে, কমিউনিটির মানুষ তাকে চিনবে, কমিউনিটির ধরেন বিভিন্ন আউটলেট যেগুলিকে আমরা বলি, শপিং আউটলেট বলেন, বিভিন্ন ইভেন্ট বলেন, সেগুলিতে তার উপস্থিতি কতটা ছিল, তিনি কতটা ছিলেন কমিটির সাথে বিভিন্ন কর্মসূচিতে, এগুলি খুব ইম্পর্টেন্ট। এগুলি না করে মূলধারা রাজনীতিতে জাম করাটা আমার মনে হয় ভালো ফল আনবে না। অতএব এই জিনিসটা মাথায় রাখা উচিত। আরেকটা জিনিস যেটি আমি মাথায় রাখা উচিত, যে সেটি হচ্ছে যে বিশেষ করে নিউ ইয়র্কে এবং কয়েকটি স্টেটে আমি দেখেছি যে সেখানে স্পিকিং এর যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটাও ইম্পর্টেন্ট। কেমন ধরেন আমি একটা কথা বলি যে আমেরিকান প্রার্থী যারা হিস্প্যানিক কমিউনিটির এখানে আছেন, নির্বাচন করেন, অনেক সময় তারা আমাদের 2-3টা শব্দ শিখে ফেলেন, এসে আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেন। আমাদের প্রার্থীরা কি তা করেন? কারণ আমেরিকা মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি হয়ে যাচ্ছে, হিস্প্যানিক পপুলেশন আমেরিকাতে সেকেন্ড মানে পপুলেশন হিসেবে ট্রিটেড। তারপরে আমি আরেকটা কথা বলবো যে আপনি এলাকা ভিত্তিক, যে এলাকায় যে লিঙ্গুইস্টিক্সটা বেশি পপুলার, সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি সেটাকে জানার চেষ্টা করেন। এদেশের ল্যাঙ্গুয়েজ জানা খুব কঠিন না, এবং ল্যাঙ্গুয়েজ জানা অর্থ নেই যে আপনাকে বই লিখতে হবে বা বই পড়তে হবে। কমিউনিকেট করার স্কিলটা, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করার স্কিলটা কিন্তু একটা ক্যান্ডিডেটের জন্য বাড়তি যোগ্যতা হিসেবে দেখা যায়, সেটাও মনে রাখা দরকার। আপাতত এতটুকুই বললাম, আমি কাউকে হার্ট করতে চাইনি, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করেছি, দীর্ঘদিন আমি এই দেশের রাজনৈতিক প্রক্রিয়া লক্ষ্য অবজার্ভ করার পরে এটি আমার মনে হলো। আমি কথা বলেছেন নাজমুল ভাই, এবং আমাদের মাদুর ভাই খুব চমৎকার কিছু উপদেশ দিয়েছেন। এই ব্যাপারে আমরা আরো শামসুল ভাইয়ের কাছ থেকে শুনবো, আরো 2-1 জন এসেছেন, ওনাদের কাছ থেকে শুনবো, তারপর আমি একটু কিছু বলতে চাচ্ছি আর কি, আমি পরে বলবো না। ডক্টর গোলাম মাতবর, আপনি কি যেন বলতে? আমি আসলে একটু বলতে চাই, নাজমুল ভাই আসলে একটা চমৎকার দুটো পয়েন্ট বলেছেন। একটা হচ্ছে আপনার পাবলিক স্পিকিং, একটা কমিউনিটি এনগেজমেন্ট। আসলে আপনি কিন্তু পাবলিক স্পিকিং এ কিছুটা যদি পিছিয়ে থাকেন, ইটস নট গোয়িং টু হ্যাপেন ইন এ ডে। তার মানে এই নয় যে আমরা কিন্তু পলিটিক্যাল পার্টিসিপেশনে যাব না। আমি 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 প্রত্যেককে উদ্বুদ্ধ করব, আপনার যান, এই যে পাবলিক স্পিকিং যদি আপনি পিছিয়ে থাকেন, উইথ দ্য কমিউনিটি এনগেজমেন্ট ইউ ক্যান মেক ইট আপ। যেটা আপনি নাজমুল ভাই আসলে খুব সুন্দরভাবে বলেছেন আর কি। ইউ মোর গো টু দ্য পিপল, রিচ আউট টু দ্যাম, টক টু দ্যাম হার্ট টু হার্ট। এটা কিন্তু ইট মেক্স এ রিয়েলি বিগ ডিফারেন্স। আপনি শাহনা হানিফের কথা বলেছেন, আসলে শাহনা হানিফের কমিউনিটি এনগেজমেন্ট কিন্তু সাংঘাতিক, যদিও সেখানকার জন্ম। হ্যাঁ, এখানে যারা জন্ম নিয়েছেন তারা একটু বেটার পজিশন আছে, তার মানে এই নয় যে যারা অন্য দেশ থেকে, আপনি থিঙ্ক অ্যাবাউট জুইশ পিপল, থিঙ্ক অ্যাবাউট ইভেন হিসপ্যানিক পিপল, পাবলিক স্পিকিং কিন্তু তাদেরও কিন্তু লিমিটেশন আছে। ইস্ট ইউরোপিয়ান থেকে যারা আসছে তাদেরও কিন্তু আছে, চাইনিজদের আছে, তার মানে চাইনিজ তো সেনেটর হয়ে গেছে আমাদের নিউ জার্সি। তো অল দোজ থিংস আর হ্যাপেনিং। আপনি ওইটার জন্য ওয়েট করলে হবে না, ইউ মাস্ট ডু ইট। এজ আই সেড দ্যাট পাবলিক স্পিকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং নাজমুল ভাই যেটা বলেছেন যে পাবলিক স্পিকিং এ কিছু জিনিস আছে রেটরিক, যেগুলো কিন্তু মোর পপুলার টু পার্টিকুলার এথনিক গ্রুপস। সো লার্ন দ্যাট, and that way with your community public speaking you can actually come. মাদবর ভাই, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, পাবলিক স্পিকিং এর মাধ্যমে স্কিলটা একদিন অর্জন হয় না, বাট আপনাকে তো প্র্যাকটিসটা শুরু করতে হবে। আমাদের ক্যান্ডিডেটরা সেটাই শুরু করে না।
তো প্রথম কথা হচ্ছে যে আমাদের ক্যান্ডিডেটদের বাংলাদেশি ডায়াসপোরা তো তাকে সাপোর্ট করবেই। এই ডায়াসপোরা চাইতে আপনার অন্য কমিটির এনগেজমেন্ট আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, Yes. কারণ বাংলাদেশিরা কোথাও মেজরিটি না, Yeah. কোন ভোটিং ব্লকেই মেজরিটি না। Yeah. অতএব শুধু বাংলাদেশিদের ভোট ইজ নট দ্যাট It's not, ইম্পর্টেন্ট ইন বিগার কনটেক্সট। আমি যে কথাটা বলার চেষ্টা করছি, যে মাতবর ভাই জুইসের কথা বলেছেন কিংবা অন্যান্য কমিটির কথা বলেছেন, আমরা যদি সেই স্কিলটা অর্জন করার চেষ্টাটাও শুরু করি, যে কিভাবে মানুষকে আপনি একটা আপনি রান করবেন, আপনি 3 মাস আগে ডিক্লেয়ার করলেন, 4 মাস আগে ডিক্লেয়ার করলেন আমি ইলেকশন করব, আপনার কমিটি এনগেজমেন্ট কোথায় গেল? আপনার পাবলিক স্পিকিং কোথায় গেল? আপনি করলেন, আপনি জাস্ট বললেন যে আমি আপনার কমিটির লোক, আপনি আমাকে ইলেক্ট করেন। দ্যাট ইজ নট গোইং টু হ্যাপেন। ধন্যবাদ আপনাদের দুজনকেই। রাজনীতির মাঠের এবং বাহিরের দুটোরই ব্যাখ্যা আপনারা দিয়েছেন। আমাদের তরুণ ডেমোক্রেট নেতা হাসান চৌধুরী এবং আমাদের জনাব শামসুল ভাই স্টেট অ্যাসেম্বলি থেকে সারা দিন রাত মাঠে চষে বেড়াচ্ছেন। আপনার কথা শোনার জন্য আমরা অপেক্ষায় আছি, এবং ভার্জিনিয়া থেকে যে হাসান চৌধুরী, উনিও আপনার কথা অনেকবারই বলেছেন। আপনি আপনার রাজনীতির মাঠে কেমন অংশগ্রহণ দেখছেন, আমরা সেই কথা শুনবো। তার আগে দর্শকদের জন্য একটি বিষয় বলে রাখি, টেক্সাসে 60 বছর পর মাংস খেকো পোকা পাওয়া গেছে এবং জরুরি অবস্থা জারি হয়েছে। এটা নিয়ে ডাক্তার শাকিলা শিমু কথা বলবেন যে মানুষের জন্য কোনো থ্রেট আছে কিনা। এখন আমরা যেতে চাই জনাব শামসুল হক, আপনার কাছে। আপনি বলবেন রাজনীতির মাঠে কতটুকু কি ধরনের অভিজ্ঞতা আপনি ফেস করছেন? এরই মধ্যে জনাব নাজমুল হুদা এবং ডক্টর গোলাম মাতবর, প্রফেসর ডক্টর গোলাম মাতবর অনেক বিষয়ে কথা বলেছে। আপনি আপনার নিজের কোনো ওপিনিয়ন আছে কিনা, বা আপনার এই বিষয়ে কিছু বলার আছে কিনা? থ্যাংক ইউ সবাইকে, এবং আপনাকেও আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। ওনারা এই কমিউনিটির ইনভলভমেন্টে ওনারা যাচাই করতেছেন, দেখতেছেন। এজ এ প্রফেসর হি ইজ সিইং ফ্রম ওয়ান সাইড অফ ইট, অ্যান্ড এজ এ জার্নালিস্ট হি ইজ ভেরি অবজারভেন্ট, যার কারণে ওনারা যেগুলা কথাগুলা বলছেন অবশ্যই আমি একমত ওনাদের সাথে। আমাদের আরো একটা যে জিনিসটা মনে করেন, ক্যাম্পেইনিং ইজ সামথিং দ্যাট আই হ্যাভ dealt with in the past and I'm very knowledgeable about it. কিন্তু যে জিনিসটা আমি knowledgeable ছিলাম না, সেটা হচ্ছে কোয়ালিশন বিল্ডিং। কোয়ালিশন বিল্ডিং হচ্ছে বিভিন্ন কমিউনিটিদের সাথে, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, বিভিন্ন লাভিং করে কিভাবে আপনি ইউনিয়নসদের এন্ডোর্সমেন্ট পাওয়া যায়, অর্গানাইজেশনের এন্ডোর্সমেন্ট পাওয়া যায়, এবং পলিটিশিয়ানসদের এন্ডোর্সমেন্ট পাওয়া যায়। সেই জিনিসটা I believe that I'm learning now, and I learned a great deal about it. In regards to my campaign, I'm so pleased to report that যে আমরা আজকে 20,000 ডোনাক করছি। কথার অর্থ হচ্ছে 20,000 বাসায় আমরা গেছি। এর মনে করেন 26-27,000 ভোটারদের কাছে আমাদের ডাইরেক্টলি লিটারেচার, আমাদের ভলান্টিয়ার ডোনাক করছেন। আমরা 15,000-এর উপরে ফোন কল করা হয়ে গেছে অলরেডি। আমাদের যে ইন্টারনাল ডেটা এই ডোর নাকিং এর মাধ্যমে আমরা যেগুলা পাইছি, ইট শোজ ভেরি প্রমিসিং নাম্বার। আমরা যতটুকু মনে করছিলাম যে নান বাংলাদেশিরা আমাদেরকে ভোট দিবে, এর চেয়ে আমরা বরং বেশি আমরা পাইতেছি, এন্ড ইটস এ ভেরি প্লিজিং নিউজ। এর জন্য আমি যে আমাদের যে পলিসিগুলা এগুলা কাজ করতেছে 100%। এই পলিসিগুলা এবং আমাদের ক্যাম্পেইনগুলা দেখছেন বিভিন্ন কমিটি মেম্বার, ইনক্লুডিং বার্নি সেন্টার্সের যে সেনেটর বার্নি সেন্টার্সের যে কমিটি যারা এগুলা লুক আফটার করে, তারা আমেরিকার মধ্যে 8,500 ক্যান্ডিডেটসদেরকে ওনারা যাচাই করছেন। এর মধ্যে 61 জন মানুষকে ওনারা ইন্ডোর্স করছেন এবং আমাকে উনি ইন্ডোর্স করছেন। ইটস এ ট্রু অনার। ইট স্পিক্স ভলিউম অ্যাবাউট আওয়ার ক্যাম্পেইন, ইট স্পিক্স ভলিউম অ্যাবাউট আওয়ার মেসেজিং অ্যান্ড দ্য থিংস দ্যাট উই আর ওয়ার্কিং অন। আমি বাংলাদেশিদেরকে অবশ্যই বলবো, আমি যেভাবে ওনারা আমাকে রাস্তায় পান, মসজিদে পান, মন্দিরের সামনে পান, যে জায়গায় পান, ওনারা যেভাবে আমাকে আশ্বাস দিতেছেন, যেভাবে ওনারা উৎসাহিত করতেছেন, যেভাবে ওনারা enthusiasm ফিল করতেছেন, I'm really looking forward to winning this election. ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই একটু থাকুন। ডাক্তার শাকিলা শিমুর কাছে একটি তথ্য আছে যে মাংস, একটা প্রতিবেদনেও এসেছে যে
একটি পোকা পাওয়া গেছে যেটা পশুর মাংস খাচ্ছে এবং সত্যিকার অর্থে 60 বছর পর এই পোকা টেক্সাসে দেখা গেছে। এই বিষয়ে ডাক্তার শাকিলা সুমু আপনার কিছু বলার আছে কিনা, আর মানব দেহের জন্য এটা কোনো ক্ষতিকারক কিনা? আবারও আমরা আসবো শামসুল হক, জনাব নাজবুল হুদা এবং হাসান চৌধুরী। জনাব ইব্রাহিম চৌধুরী খোকনও আছেন, বিশ্বকাপের নিরাপত্তা নিয়েও আপনার সাথে অনেক কথা আছে। ডাক্তার শাকিলা সুমু। শামসুলুদা সাহেবকে এখানে নাজমুল ভাই নাম মনে হয় ভুল বলতেছেন আপনি। না না, জনাব নাজমুল হাসান। জি জি, ধন্যবাদ। আমরা ডাক্তার শাকিলা সুমু আপনার কাছে যেতে চাই, যে তথ্য আছে মানবদেহের জন্য কোনো ক্ষতিকারক কিনা সেই পোকা, মাংস খেকো পোকা? আপনি সম্ভবত যেই পেস্টের কথা বলছেন তাকে আমরা পেস্ট হিসেবেই বলি। এটা এক ধরনের মাছি। আমরা এটার নাম হচ্ছে নিউয়ার স্ক্রু ওয়ার্ম। এটার নামটা শুনতে অনেক ফ্যান্সি লাগছে, অনেক জটিল কিছু মনে হচ্ছে। সোজা ভাষায় আমরা যেমন হাউস ফ্লাই দেখি ওই ধরনের সে একটা মাছি, সাইজও ওই রকমই, 1 থেকে 10 মিলিমিটারের মতো। তো যেটা ঘটে হচ্ছে আপনার লাল রঙের হচ্ছে একটা মাছিটা যখন ডিম পাড়ে, লার্ভা হয়, তখন হচ্ছে সেটা গবাদি পশুর মধ্যে যে ক্ষত থাকে, বিভিন্ন সময় ওপেন উন্ড থাকে, সেখানে সেই লার্ভাটা ডিম ফেটে তৈরি হয় এবং ওইটা দিয়ে ক্ষতটা অনেক ডিপে চলে যায়। তো মাছিটা দেখতে কেমন? মাছিটা হচ্ছে ওর চোখগুলা লাল ধরনের থাকে, চেহারা একটু অরেঞ্জিশ থাকে, একটু মেটালিক একটা কালার থাকে বডি। এটা যদি ক্ষত স্থান না থাকে তখন কিন্তু ওই গবাদি পশুকে সে আক্রান্ত করতে পারবে না। বিশেষ করে গরু, ছাগল, মহিষ, ঘোড়া বা পিগ এই ধরনের জন্তুগুলো আক্রান্ত হয়। তবে এটা রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে সাউথ টেক্সাসের দিকে। পরপর খুব অল্প সময়ের ব্যবধানে 2টা পশু আক্রান্ত হয়েছে, যেখানে গ্যাপটা কিন্তু ওই একই লোকেশনে 5 থেকে 7 মাইলের মতো ডিস্টেন্স ছিল। তো আমরা এটা বলতে পারি না যে খুব বড় আকারে এটা ছড়িয়ে পড়বে, এই ধরনের আমরা মানে এরকম ভয় পাওয়ার মনে হয় না এখন পর্যন্ত কিছু আছে। তবে আমরা যদি 1960-এর দশকের দিকে তাকাই, সেই সময় কিন্তু এটা প্রায় $200 মিলিয়ন উপরে ক্ষয়ক্ষতি করে দিয়েছিল আমাদের ইউনাইটেড স্টেটস এর সাউথের দিকে যে স্টেট গুলা ছিল, সেই স্টেট গুলাতে ভয়াবহ ক্ষতি হয়ে গিয়েছিল, বিশেষ করে গবাদি পশুগুলার কারণে। তবে এখন আমি বলি যে গবাদি পশুর কথা যখন আসে তখন চলে আসে যে আমাদের খাবারের মাধ্যমে বা মাংস খেলে আমরা ওইটাতে আক্রান্ত হব কিনা, তাই না? যে আমি এখন গরুর মাংস খাওয়া বন্ধ করে দিব কিনা। না, এরকম কোনো সমস্যা নাই, মাংস খাওয়া বন্ধ করার কোনো ব্যাপার নাই। এখানে আপনি শাকসবজি, ফল বা মুরগির মাংস, গরু, খাসি খেলে আক্রান্ত হওয়ার চান্স নাই। মানুষের মধ্যে এটা পশুর মাধ্যমে আসার সম্ভাবনা খুবই কম, এবং এটা কিন্তু বাতাসের মাধ্যমে আপনার শরীরে আসবে না। কোভিড-19 এর মতো না যে বাতাসে আমি শ্বাস নিলাম, এটা চলে আসলো আমার শরীরে, আমি আক্রান্ত হয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। এটা যখন 1960-এর দশকের দিকে খুব ছড়িয়ে পড়েছিল, তখন যেই পদ্ধতিতে এটাকে ইরাডিকেট করা হয়েছিল, এটা 1966 সালে সম্পূর্ণভাবে কিন্তু এই মাছি থেকে বা এই লার্ভা থেকে আমরা মুক্ত হয়ে গিয়েছিলাম, যেটার নাম হয়েছিল নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম বলা হয়। তো ওর থেকে আমরা মুক্ত হওয়ার মাধ্যমটা কি ছিল, যেই টেকনিকটা তখন ফলো করা হয়েছিল, এখন এটা করতে পারে কিনা এই ধরনের কোনো গাইডলাইন আমরা এখনো দেখি নাই। সেটা হচ্ছে যে কয়েক লক্ষ মাছিকে ল্যাবরেটরিতে কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছিল। হ্যাঁ, সেটা হচ্ছে পুরুষ মাছি, যাদেরকে আবার রেডিয়েশন দিয়ে ওই মাছিগুলা যেন মানে ওইটাকে স্টেরাইল বা বন্ধা মাছি তৈরি করা হয়েছিল, যাদেরকে অবমুক্ত করে দেওয়া হয়েছে, এবং সেই ফিমেল মাছিগুলা যারা ডিম পেড়ে লার্ভা হয়ে এই যে পশুগুলো আক্রান্ত হচ্ছে, তখন ওদের সাথে ওই মাছিগুলো, ল্যাবে তৈরি মাছিগুলোর সাথে মিলিত হলে যে ডিম তৈরি, মানে ডিম তো তৈরি হবে না যেহেতু পুরুষ মাছিগুলা লার্ভা। এভাবে করে অলমোস্ট আমরা 1 দশক ধরে এই প্রক্রিয়াটা করার মাধ্যমে কিন্তু 1966-এর দিকে এই মাছি সম্পূর্ণরূপে নাই হয়ে গেছিল, যেটা কিন্তু এখন আবার একটু ফেরত আসছে। মাত্র দুইটা কেস শোনা গেছে টেক্সাসে, সাউথ টেক্সাসে, বা এমনকি মেক্সিকোর দিকে কিন্তু রিস্ক আরো বেশি, সেন্ট্রাল আমেরিকা, মেক্সিকো এই ধরনের জায়গায়। তবে ইউনাইটেড স্টেটসে এটা বেড়ে যেতে পারে হঠাৎ করে। এটা নিয়ে পাবলিক হেলথ বিশেষজ্ঞরা, সিডিসি সবাই অবশ্যই কাজ করছে। তো মানুষের শরীরে এরকম আছে কিনা এখন পর্যন্ত কিন্তু কোনো কেস পাওয়া যায়নি।
আর নিউ ইয়র্কে তো নাই, এবং অন্যান্য স্টেটেও মানুষের বডিতে এই ধরনের কোনো কেস নাই। তবে যদি এটা অনেক ছড়িয়ে পড়ে কোনো একটা সময় আমরা যদি দেখি, তো সেক্ষেত্রে কারা রিস্কে থাকবেন? তারা হচ্ছে যে যারা একদম নোংরা পরিবেশে থাকে, ক্ষত থাকে গায়ে, যেমন হোমলেসরা, বা অনেকে আছে যে উন্ডটা ওপেন আছে, সার্জারি পেশেন্ট, এই ধরনের কেসটা হতে পারে। তবে ক্ষততে যদি কোনো পোকামাকড় কামড়ায় বা মাছি বসে বা এনিথিং, এটা তো আসলে স্বাভাবিক ব্যাপার না। আমরা সাথে সাথে যদি ক্ষত বেড়ে যাচ্ছে, এটা তো ওপেন উন্ড হইতে হবে। একটা সার্জারির পরে কিন্তু উন্ডটা ওপেন থাকে না, এটা কিন্তু সেলাই করে দেওয়া হয়। তো তারপরেও যদি কখনো কেউ আক্রান্ত হয়েও যায় ভবিষ্যতে, এটা সম্ভাবনা যেটা খুবই রেয়ার, এটা মানে প্রায় অসম্ভবের কাছাকাছি, যদি হয়েও যায়, আমাদের প্রথম কাজ হচ্ছে যে হাসপাতালে যাওয়া, এটাকে সঠিকভাবে পরিষ্কার করা, ডিসইনফেক্ট করা, ড্রেসিং করা, এবং প্রয়োজন হলে খুব এক্সট্রিম কেসে, মানে এটা হয়তো লাখে একজনের হলেও হতে পারে, এখন পর্যন্ত সেটা কোনো প্রমাণ নাই, সেক্ষেত্রে এটা ডাক্তার খুব সুন্দরভাবেই সমাধান করা যাবে। তবে বর্তমান পরিস্থিতিতে মানুষের আক্রান্ত হওয়ার চান্স তেমন নাই বললেই চলে। এখানে প্যানেলে যারা আছেন, জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, প্রফেসর ডক্টর গোলাম মাতবর এবং জনাব নাজমুল হাসান যারা আছেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? না, এই পোকামাকড় নিয়ে ডক্টর সাকিরা যেটা বলছেন এর বেশি আর মানে আমার কোনো প্রশ্ন নাই। আমার প্রশ্ন আছে যে রাজনীতি নিয়ে। ফার্স্ট অফ অল, যে আমেরিকার রাজনীতিতে মানুষকে আকৃষ্ট করার কিছু নাই। এখানে আপনার মানে একটু আলাপ করে দেখবেন, আপনার বাসায় যে ছেলেমেয়েরা এখানে জন্ম নিছে তাদের মধ্যে কোনো আকর্ষণ আছে কিনা এই রাজনীতিতে যোগ দেওয়ার। কারণ আমরা তো স্বপ্ন দেখি যে প্রেসিডেন্ট হবো। এটা আমার ছেলে যখন জন্ম হয়েছে এরপরেই বলছি যে বাবা তুমি একদিন প্রেসিডেন্ট হবে। এগুলো সুন্দর শোনায়। আগে মেম্বার চেয়ারম্যান হই, আগে অ্যাসেম্বলিম্যান হই, এটা কে হবে? রাজনীতি সবার কাজ না। যে মানে এখন এনওয়াইউ থেকে পাশ করে শামসুল হক, তার একটা পেশাগত জীবন ছিল, তিনি এখন কমিউনিটিতে ব্যাক করতে চান, এই জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন। নির্বাচন আসলে দেখা যায় হঠাৎ করে 10-15 জন 50 জন দাঁড়াইয়া গেছে, তাকে কেউ চিনে না। এই যে শামসুল কোয়ালিশনের কথা বললেন, সে তার পাশের মানে ইয়ের স্পেনিশ ব্রাজিলিয়ান ক্লাবে কোনোদিন যায় নাই, বলতেও পারে নাই কমিউনিটি কারা আছে। তো এই আবার নির্বাচনের সময় আপনার বাঙালি একজন দাঁড়াইছে দেখে দেশ থেকে এসে শূন্য আসছিল যে চেয়ারম্যান সাহেব সবাই সালাম করে, এখানে মনে হয় অ্যাসেম্বলিম্যান বা সিনেটর হইলে আমার মনে হয় একটা মান ইজ্জত বাড়বে। আপনার আমার পরিবার যারা ফার্স্ট জেনারেশন আছেন, তাদের আমার পরিবারে 28 পিপুল আছে যারা ইলেকশন করতে পারে, মানে এখানের জন্ম নেওয়া। আমি ভোট নিয়েছি, একজনও দাঁড়ায় কই ওয়াট, আমি 100 মানে 6 ফিগারের জব সাইডে এই সিনেটর আর ওই অ্যাসেম্বলিম্যানে দাঁড়াবো, হোয়াট দিস জব ইজ, মানে তার মানে কি তার এই সমস্ত কোনো ধারণা নাই, তার মানে সে রাজনীতির মধ্য দিয়ে কি দিতে পারবে। সুতরাং আমরা এখন এই প্রথম জেনারেশন আমরা 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 একটু চেষ্টা করব এর মধ্যে শামসুলের মতো, শামসুল এখানে লেখাপড়া করা, এনওয়াইপিডির একটা সাকসেসফুল পুলিশ অফিসার হিসেবে রিটায়ার করে জীবনের এই সময়ে তার যে লিঙ্কেজ হয়েছে এটাকে কাজে লাগিয়ে তিনি এই সোসাইটিকে গিভ ব্যাক করতে চান। ইজ এ পারফেক্ট ক্যান্ডিডেট এবং এই জন্য ভালো করতেছেন। এবং এই ধরনের দু একটা উদাহরণের মধ্য দিয়ে হয়তো আগামীতে আমাদের নতুন জেনারেশনের মধ্যে প্রেরণা আসবে, তারা হয়তো যুক্ত হবে। কিন্তু আমি একদম হলফ করে বলতে পারি যে আপনার আশেপাশে যত নতুন জেনারেশনের লোকজন যারা 25 থেকে 35 এর, এখানে যারা লেখাপড়া করেছে, যারা ভালো স্কুলে গেছে, তাদেরকে জিজ্ঞেস করবে তুমি রাজনীতির মানে উৎসাহী কিনা, সে আপনাকে আরো মানে ভালো করে বুঝাবে যে এর মতো খারাপ জিনিস আর পৃথিবীতে নাই। সুতরাং এটা নিয়ে আমাদের আফসোস করা নাই। নতুন আমরা মানে আমাদের কমিউনিটি, আমাদের নতুন জেনারেশন না আসা পর্যন্ত আমরা যারা ফার্স্ট জেনারেশনের ইমিগ্রেন্ট, তারা আমরা এইসব নিয়ে জুড়াতালি দেব, আমরা কেউ শোক করে দাঁড়াবো। এর মধ্যে একজন আমি বলতেছি শামসুল আমার ছোট ভাই, এনওয়াই মানে ভালো ইউনিভার্সিটিতে পাস করা একজন সাকসেসফুল পুলিশ অফিসার, এখন সব তো ওই জায়গায় ফিট হতে পারবে না। তার যে নেটওয়ার্ক, তার দীর্ঘ পেশাগত জীবনে বিভিন্ন কমিউনিটির সাথে তার মিক্স, আপনি মানে বিভিন্ন নির্বাচনে আমাদের যে সমস্ত লোকজন হঠাৎ করে দাঁড়ায় যান, তাদের কয়জন আছেন? উনি দেশে শূন্য আসছেন, চেয়ারম্যান মেম্বার হইলে ইজ্জত পাওয়া যায়, ওই ইজ্জতের পিছনে উনি দৌড়াইতেছেন। দে হ্যাভ নো কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমি বললে তো হবে না, আপনি মুখে বললে হবে না। ইউ হ্যাভ টু শো দ্যাট আপনি এই কমিটমেন্টের জন্য কাজ করছেন। এই কমিউনিটির সাথে, বিভিন্ন কমিউনিটির সাথে আপনার যোগাযোগ। কমিউনিটি মানে আপনি জ্যাকসন হাইট এসে আমাদের সাথে চা পান খাওয়া আর আড্ডা মারা, আর বাংলাদেশের রাজনীতির নিয়ে 2-1 কলম
মানে আমাদের সাথে একটু যোগ দেওয়া এটা না, আপনি প্রকৃত অর্থে যে এলাকায় নির্বাচনে দাঁড়াচ্ছেন সেখানে কমিউনিটির সাথে কতটা ইনভলভমেন্ট আমি জানি না। যদি থাকে আমি বিশ্বাস করি শামসুলের আছে। আমি মানে তার কারণ হচ্ছে আমি যখন আমেরিকায় আসি তখন হি ওয়াজ এ স্টুডেন্ট লিডার অফ আমেরিকান, এবং আমি আমেরিকান কলেজে দেখছি। তো আমি এই সমস্ত ছেলেপুলে যে আগাই আসবে, আমি তো মনে করি শামসুল যদি এখন অন্য চাকরিতে যান, তার যে ক্যারিয়ার আছে, he can make $250,000 per year. So তার এটা যেহেতু সে তার একটা কমিটমেন্ট আছে এলাকার জন্য যে এই সোসাইটিকে আমাকে দিতে হবে, এর জন্য আসছেন। আমি জানি না আমাদের শামসুলদের আমাদের পরিবারের 400-500 পরিবার আছে, এই পরিবারে অন্য কেউ এরকম আসবে কিনা, অনেকে এরকম হয়তো আছে, বলবো আমি এসবে না, আই ওয়ান্ট টু মেক এ পিসফুল লাইফ। এই বুলশিট পলিটিক্সে নাই, ডেমোক্রেটদের মারামারি আর রিপাবলিকানদের মারামারি আমরা এইসবে নাই। সুতরাং রাজনীতি এটা সবার কাজ না, এটা আমারও কাজ না। আমি তো সমালোচনা করতে পারি, বক্তৃতা দিতে পারি, কিন্তু আমারও বলে যদি কি এখানে মানে এই কোয়ালিশন বিল্ড আপ করা, আমি তো জানি না। আমি তো অন্য কমিউনিটির সাথে আমার কোনো ভালো ইন্টারেকশনও নাই। আমি তাদের সুখ দুঃখ, তাদের এই বাড়ি ভাড়া, তাদের চাকরি, তাদের মানে কি কি বিষয় আছে, এই সমস্ত বিষয় আমার বার্নিং ইস্যু, আপনার গর্ভপাত ইস্যু, আপনার কত ধরনের এখানে গে লেসবিয়ান ইস্যু, এগুলো ইস্যু সম্বন্ধে কি আমার যথেষ্ট ওরিয়েন্টেশন আছে? আমার নাই। আমি নির্বাচনে তো প্রথম দিনই হারে যাবো, যে আমার যেহেতু বিকজ এই কমিউনিটির বিরাজমান বিষয় বার্নিং ইস্যু, এসব বিষয়ে আমার কোনো বক্তব্য নাই, আমার কোনো যোগসূত্র নাই। তো আমি ধন্যবাদ শামসুলকে। আমি হাসান চৌধুরী সাহেবকে চিনি না, আমি জানি না তিনি নির্বাচন প্রার্থী কিনা, বাট আমি হাসান চৌধুরীকে একটু আপনার কাছে পরিচয় করে দিই। উনি ভার্জিনিয়ার মূলত একজন কমিউনিটি অ্যাডভোকেট, এবং হাসান সাহেব মেরিল্যান্ডের মন্টগমেরি কাউন্টিতে কারেকশনাল স্পেশালিস্ট হিসেবে প্রায় 16 বছর ধরে কর্মরত আছেন, এবং এবারে 2026 প্রাইমারিতে হাসিন তার কাউন্টির সেন্ট্রাল কমিটির ডেমোক্রেট মেম্বার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো ওনাকে ওনারা একটা সাকসেসফুল পেশাগত জীবন। আপনি যেভাবে তরুণ বলতেছিলেন, আমি মনে করছিলাম মনে হয় 15-20 বছরের কেউ। এখন তো এই চৌধুরী সাহেব দেখি মানে আমিও যখন চৌধুরী সাহেব নিশ্চয়ই তার একদম গ্র্যান্ড হয়ে গেছে। অল দ্য বেস্ট। তিনি চমৎকার কথা বলেছেন, এবং আমরা সাফল্য কামনা করি আমাদের প্রার্থীরা, যে যেখানেই লড়বে আমাদের পরিচয় নিয়ে আমরা তার পাশে থাকবো। নির্বাচন কি হবে এটা পরে দেখা যাবে। মানে আমি তো আমার সমর্থন নিয়ে তার পাশে থাকবো। নির্বাচন কে এটা তিনি রাজনীতির মানুষ হয়ে থাকেন, তার কমিটমেন্ট থাকে জনগণের জন্য, তার জনগণের যাতে তার যুগসূত্র থাকে, সে সার্ভাইভ করবে রাজনীতিতে। আমরা আলোচনার ভারত বাংলাদেশ পাকিস্তানের উত্তাপ নিয়ে আলোচনা শেষ করব। তার আগে আপনি ডাক্তার শাকিলা শিমুকে যে বললেন পোকামাকড়ের আলোচনাটা খুব একটা গুরুত্ব দিলেন না। এই পোকামাকড়গুলো কিন্তু 60 বছর পর ফিরে এসেছে টেক্সাসে এবং মাংস খাচ্ছে। আপনাদের কাছে কি বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কিনা? আমি ধরেন আবু তাহের সাহেব যদি আজকে অনুষ্ঠানে থাকতো, আমি বলতাম যে এই দীর্ঘ মানে যতক্ষণ পর্যন্ত মানে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল এই যে পুরা ইয়েটা টেক্সাসটা, তখন তো পোকামাকড় দেখা যায় না। এখন হঠাৎ করে দেখা যাচ্ছে মানে ওই যে ডেমোক্রেটদের এখানে একটু উত্থান করতেছে, এর সাথে পোকামাকড়ের কোনো সম্পর্ক আছে কিনা এটা আমরা দেখবো। মানে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা মানে অন্যান্য সোশ্যাল বিষয় এখানে জড়িত আছে। এর সাথে পোকামাকড় আজকে 56 এর পরে হঠাৎ করে একটা দুইটা আছে, এটা নিয়ে আমরা খুব উৎকণ্ঠিত হওয়ার কারণ নাই, এবং এই ব্যাপারে আমার কোনো স্টাডিও নাই। এবং যেহেতু শাকিলা সুন্দর করেই বলেছেন, আমরা এখনো উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই, বুঝলেন, বিশেষজ্ঞরা দেখতেছেন, এবং যেহেতু এটা নোটিশে আসছে আমরা জানবো, বা আমরা এই সম্বন্ধে আগাম জেনে ভালো হলো মানে সতর্ক হতে পারলাম। কিন্তু এখনো ভয়ের কোনো কারণ হয় নাই। এর চেয়ে বড় ভয় হচ্ছে আমাদের মেডিকেয়ার কি হচ্ছে, আমাদের অন্যান্য মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হচ্ছে, এইসব নিয়ে আমরা আশু বিপদের যে সমস্ত বিষয় আছে এগুলা নিয়ে আমি একটু উৎকণ্ঠিত। আমাদের হাসান চৌধুরী সাহেব নির্বাচনে পাশ করবে কিনা, আমাদের শামসুল ভাই পাশ করবে কিনা, আপনার আমাদের আরেকজন বোন মেরি জুবাইদা দাঁড়িয়েছেন, ওরা পাশ করবে কিনা। পোকামাকড়ের থেকে এটা আমার জন্য একটু ভয়ানক ভাবে আমার কাছাকাছি চলে আসছে। তো অনেক ধন্যবাদ আপনাকে। জি প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আপনার কিছু বলার আছে কিনা এই বিষয়ে? জনাব ইব্রাহিম চৌধুরী খোকন তো অনেক মূল্যবান বক্তব্য রাখলেন, রিপাবলিকানদের বিষয়টিকেও টেনে নিয়ে আসলেন। প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আমি কি একটু বলছি তো? জি হাসান চৌধুরী, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। অবশ্যই ইব্রাহিম চৌধুরী সাহেবের কথাগুলো খুবই চমৎকার এবং ভালো লেগেছে এই কারণে যে উনি বুঝতে পেরেছেন যে আসলেই কোন কোয়ালিটির
মানুষজন যদি রাজনীতিতে আসে তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম রাজনীতির প্রতি উৎসাহিত হবে। কারণ আমাদের মধ্যে এমন কেউ করতে পারেনি আসলে, যাদের জন্য আমাদের দ্বিতীয় প্রজন্ম অথবা তৃতীয় প্রজন্ম এসে গেছে হয়তো বা আমাদের এখানে, তারা উৎসাহিত হবে যে রাজনীতি করার জন্য, মূলধারা রাজনীতিতে আসার জন্য। কারণ তাদের কাছেও মনে হবে যে হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি, আর এখানকার বেশিরভাগ মানুষেরা যেটা বলছিলেন, আমাদের নাজমুল হাসান ভাই বলেছিলেন যে আমরা এখানে এসে বেশিরভাগ সময় আমরা বাংলাদেশি রাজনীতিতে জড়িত হয়ে থাকি, এরকম থাকে। এটা থেকে বাসায় হয়তো এরকম দেখে দেখেও এরা পলিটিক্স মানেই বুঝতে চায় যে সেই নোংরা রাজনীতিগুলো। হ্যাঁ, আমেরিকান রাজনীতি তো অনেক পলিটিক্স, নোংরা পলিটিক্স আছে, কিন্তু প্রথমত যেটা আছে যে এখানে অনেক ইস্যু ভিত্তিক কথাবার্তা হয়, ইস্যু ভিত্তিক জিনিসগুলো নিয়ে তারা যে ডিবেট করেন, তারপরে এক একজনের এক একটা এজেন্ডা থাকে যেটা নিয়ে হয়, যে শুধু জাতীয় এজেন্ডা, শুধু আমি এই দল সেই দল এরকমই হয় না, এজেন্ডা থাকে। যেমন আমি জাস্ট গ্রাসরুট থেকে আমার রাজনীতিটা শুরু করলাম, যদিও আমি সেই 2014 সাল থেকে আমি 14 সালে আমি লাস্ট টাইম কমিটি পার্সন ছিলাম, সেই টার্ম শেষ করেছি, কিন্তু এর মধ্যে আমি বিভিন্ন রকম ক্যাম্পেইন করেছি। এইসব মানে আরো আমি আমার রিজুমিটাকে, রাজনৈতিক রিজুমিটাকে আমি আমার রিচ করার চেষ্টা করেছি। আমি পাবলিক সেফটি ফিল্ডে জব করি, আমার ক্রিমিনাল জাস্টিসে আমার ডিগ্রি আছে। সো এরকম সবকিছু মিলিয়ে আমি চেষ্টা করেছি যে আমি কমিউনিটিতে, আমি প্যারেন্ট টিচার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আমি কারেন্ট প্রেসিডেন্ট। তারপরে আমি সাউথ এশিয়ান অ্যালায়েন্স অফ আমেরিকান লেবার অর্গানাইজেশনের মেরিল্যান্ডের আমি প্রেসিডেন্ট। তো আমি চেষ্টা করেছি যে আমার রাজনৈতিক রিজুমি তৈরি করার জন্য, যেটা আমাকে কমিউনিটির সাথে কোয়ালিশনের জন্য, যেমন শামসুল হক সাহেব বলেছেন যে উনি কোয়ালিশন করছেন, উনি যখন পুলিশ অফিসার ছিলেন তখন ওনার আরো বিভিন্ন কমিটির সাথে ওনার যোগাযোগ ছিল। সো ডেফিনেটলি এই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এগুলো যখন আমরা সবকিছু মিলিয়ে করতে পারবো, এবং আমি আবারও শুরু করেছি কমিউনিটি একজন জাস্ট সেন্ট্রাল কমিটির মেম্বার হিসেবে, যাতে আমি ডেমোক্রেট পার্টিকে প্রথমে অর্গানাইজ করতে পারি, আমাদের বাংলাদেশিদেরকে, যারা আমরা আনরিপ্রেজেন্টেটেড ভোটার আছি, তাদেরকে যেন মোর ডেমোক্রেট পার্টি রিপ্রেজেন্ট করে। তারপরে আমি চাচ্ছি যে ইয়ং ডেমোক্রেটদেরকে আরো সক্রিয় করতে। এরকম বিভিন্ন ব্যাপার নিয়ে আমি পার্টিগত বিষয় নিয়ে আমি এবার নির্বাচনে দাঁড়িয়েছি। আমি কিন্তু এখনই কমিউনিটির ব্যাপার নিয়ে কিন্তু আমি আসিনি। সো আই হ্যাভ এ প্ল্যান, এবং আমি এটাকে আস্তে আস্তে চেষ্টা করবো যে কিভাবে আমি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। হয়তো একদিন আমি সাফল্য দেখতে পারবো, অথবা আমি না পারলে হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম কেউ এটা হাতে তুলে নেবে এবং তারা করবে, সেভাবে আর কি আমি দেখছি। ধন্যবাদ। আমি অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমাদের সহকর্মী মাহবুব রশিদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। সম্প্রতি সিটি হলের সামনে সংখ্যালঘু, অর্থাৎ আমরা কয়েকটি ধর্মের মানুষ সেখানে অবস্থান করেছেন এবং সত্যিকার অর্থের প্রকৃত চিত্রকে তুলে ধরার চেষ্টা করেছেন। আমি মাহবুব রশিদকে বলবো, কি দেখেছেন সেখানে? আসলে কি সংখ্যালঘু কারা এবং কারা বেসিক্যালি চিন্তিত? হ্যাঁ, ধন্যবাদ আরিফ ভাই। আমাকে তো শোনা যাচ্ছে? জি। এটা শুক্রবার সিটি হলের সামনে মূলত মুসলিম, তারপরে বিভিন্ন হিন্দু, শিখ, বিভিন্ন কমিউনিটি, ইহুদি, সব কমিউনিটি সহ একটা সম্প্রীতি সমাবেশ হয়েছে। সেখানে মূলত বক্তব্য ছিল যে নিউ ইয়র্ক সিটিতে ইহুদিরা যে সুবিধাগুলো বেশি পাচ্ছেন, সেই সুবিধাগুলো মুসলিম, হিন্দু, শিখ, অন্যান্য ধর্মাবলম্বীরা যেন পান এবং সমভাবে পান। তাদের সুরক্ষা এবং নিশ্চিতের ব্যাপারগুলা তারা বারবার তুলে ধরেছেন। সিটি এবং সিটি অফিসিয়ালরা এই ব্যাপারে সজাগ হওয়ার কথা বলেছেন। বিশেষ করে স্যান ডিয়েগোতে হত্যা, যে তিনজনকে হত্যা, ওই ঘটনাটা এসেছে, এবং আসার পরে সবাই মিলেমিশে একটা নিউ ইয়র্ক সৃষ্টি করতে চাচ্ছেন, যেখানে সব ধর্মের মানুষের মধ্যে একটা মৌলিক ঐক্যতা থাকবে, ধর্ম নিয়ে ভেদাভেদ থাকবে না। এই হলো মূলত তারা সেখানে সিটি হলের সামনে অনুষ্ঠান করেছেন এবং সম্প্রীতির সমাবেশ করেছেন, এবং পাশাপাশি এই সংবাদ সম্মেলনের পরে তারা সেখানে জুমার নামাজ আদায় করেছেন। পাশাপাশি এটা শুক্রবারের ঘটনা, আজকে শনিবার। আপনারা জানেন চার্লস ম্যাকডোনাল্ড একসময় বাংলাদেশি কমিউনিটিদের অন্যতম প্রধান আবাসস্থল ছিল। সেখানে আজকে 16তম স্ট্রিট ফেয়ার, মানে পথ মেলা হয়েছে সেখানে, এবং সেটা গত 15 বছর পর এবার 16 বছরে পা দিয়েছে। এবং সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল হাজার হাজার মানুষ অংশ নিয়েছে, এবং নারীদের অংশগ্রহণ ছিল তুলনামূলক অনেক বেশি। তবে শেষ দিকে
বৃষ্টির কারণে, বৃষ্টি এবং ঝড় হওয়ার কারণে কিছুটা ছন্দপতন হলেও অনুষ্ঠান মোটামুটি শেষ হয়েছে এবং অনুষ্ঠানের র্যাপিড ড্র পরবর্তীতে সাংবাদিক সামনে অনুষ্ঠিত হয়েছে। মূলত এখানে এই প্রথম মেলাটাতে আয়োজকরা বলতেছেন 20 থেকে 25,000 মানুষ অংশ নিয়েছে। সবচেয়ে কত সংখ্যায় অংশ নিয়েছে সেটা না, সেখানে এই যে বাঙালিদের মেলার প্রতি বাঙালিদের একটা দুর্বলতা, এটা বাংলাদেশেও সবখানে বৈশাখের মেলা, বিভিন্ন মেলা, আমাদের বৈশাখের মেলার আগে গ্রাম বাংলার মধ্যে যে পয়লা বৈশাখ ধান উঠলে যে মেলা হতো বটগাছের তলে, এই ধারাবাহিকতায় আজকে এত হাজার মাইল দূরেও বাংলাদেশের এই যে চার্চ ম্যাকডোনাল্ড বিভিন্ন জায়গায় হয়, চার্চ ম্যাকডোনাল্ড মেলাটা অনেক পুরানো, সেখানে বাংলাদেশ কমিউনিটির একটা আত্মার মেলা হয়েছে। এটা চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়েছে। এই মেলা কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ বলেছেন তারা সুন্দরভাবে এই মেলাটা সম্পন্ন করেছেন এবং সবসময় তারা এই মেলাটার মাধ্যমে বাঙালি কমিউনিটি, বিশেষ করে আগামী প্রজন্মের সাথে আমাদের সংস্কৃতি, আমাদের সবকিছু সে একটা মিলন মেলার জন্য এই জিনিসটা করেছে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে এসেছি। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আপনার বক্তব্যের পরে আমরা অনুষ্ঠান শেষ করব। একটি সিটি হলের সামনে এই যে বিভিন্ন ধর্মের মানুষের যে অবস্থান, মানে আসলে কি কোনো শঙ্কা আছে এই যে একত্রিত হয়ে জানান দেয়া, পাশাপাশি কিছু বলবেন কিনা? এগুলা সব রাজনীতি, এগুলা দেখবেন আপনি ডেমোক্রেটদের পিছনে। আপনারা হিন্দু মুসলমান মিললে ওখানে রাজনীতি মানে গেছেন সম্প্রীতি সমাবেশে। আগে আপনারা নিজেরা সম্প্রীতিটা করেন নিজেদের পরের পাশে। আপনারা ঘরে বসে করবেন ইহুদি নাসারা, আবার ওখানে গিয়ে জুম্মার নামাজ আদায় করবেন, ওইটা সম্প্রীতি হইব? এটা একটা পলিটিক্যাল শো আপ হয়, বুঝছেন? এগুলা দিয়া। আর আপনি ওখানে যখন আমার নামাজ পড়তে গেছেন ওই সিটি হলের সামনে, এটা নিয়ে আপনার ধর্মের প্রতি আমেরিকার মানুষের সহানুভূতি বাড়বে না, আরো বিদ্বেষ বাড়বে, বুঝছেন? আর রাস্তা ব্লক করে এখানে নামাজ পড়বা তোমার ধর্মস্থলে, তো আমি যেমন চার্চে করি, এগুলো কত যুক্তি কি হবে? এইসব করার মধ্য দিয়ে ওই যারা করছেন ওনারা বলবেন আমরা একটা বিরাট সম্প্রীতি সমাবেশ করছি, ইন্টারফেথ করছি, এইটা করছি। ইটস অল পলিটিক্স। এবং এখানে দেখবেন ওই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায়, দ্য গ্রেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায়, এর পিছনে রেডিকেলদের আবার হাত আছে, মানে ওনারা কলকাঠি নাড়েন। তো এইগুলো রাজনীতির এই ফাঁদে পা দিবেন না। এগুলা এই যে মাহবুব রশিদের মতো সাংবাদিকরা সুন্দর করে উপস্থাপন করলেন, এই সৌন্দর্যকে আমরা ধরে রেখে আমরা বিদায় নেই, এইটাই হচ্ছে। কিন্তু এটার তাৎপর্যটা হচ্ছে এই রাজনৈতিক, এবং এখানে কোনো সম্প্রীতি হবে না, এটার মধ্যে কোনো কিছু আদায় হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। দ্যাট মিন্স ইট ওয়াজ পলিটিক্স, রাইট? অবশ্যই নোংরা পলিটিক্স এগুলা করে আপনি ধর্মের কথা, ধর্মের বাণী ওখানে শুনে রাজনীতিবিদরা রাজনীতি করবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে দিবে, মিলিয়ন মিলিয়ন ডলার যে ক্যাম্পেইন ফান্ডে দিবে, এই রাষ্ট্রযন্ত্র তা বাধ্যতার পক্ষে বাজাবে। আপনি এখানে হিন্দু মুসলমান এখানে দাঁড়াইছেন, আপনি জ্যাকসন আইডি হিন্দু মুসলমান এক করতে পারেন না। একজন আরেকজনে কয় মালাউন, আরেকজনে কয় ঈদে গরু খাইতে পারবো না। আর আপনি ওখানে গেছেন যে আমরা হাতে হাত ধরে আমরা সবাই পৃথিবীর সবাই নিয়ে থাকবো। এগুলা রাজনৈতিক প্রতারণা, প্রবঞ্চনা ছাড়া কিছু না। অনেক ধন্যবাদ। আমার আর বেশি বাড়াই না, রাত্রে বাড়তেছে, আমরা সবাই উত্তেজিত। মাহবুব রশিদ বেসিক্যালি রিপোর্ট করেছেন এবং আপনি দিলেন পর্যবেক্ষণ। তো স্বাভাবিকভাবে আপনার কথার মধ্যে বার্নিং টার্নস গুলো অনেক ভালো থাকবে, এটাই স্বাভাবিক। আমি সম্পাদক হলে মাহবুব রশিদকে দোষ দিব, চমৎকার রিপোর্ট করেছে। রিপোর্ট হিসাবে ভালো, কিন্তু রাজনৈতিক মূল্যায়ন বা পর্যবেক্ষণ হচ্ছে আমার কথা। আচ্ছা, ধন্যবাদ যারা জয়েন করেছেন। ডক্টর জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে ধন্যবাদ। মাহবুব রশিদ, আপনাকে ধন্যবাদ। প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আপনাকে ধন্যবাদ। তরুণ ডেমোক্রেট নেতা হাসান চৌধুরী, আপনার রাজনৈতিক পদচারণা শুভ হোক, আপনাকে ধন্যবাদ। শামসুল হক, ডাক্তার শাকিল শিমু, আপনাদের সকলকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই টাইম এক্সক্লুসিভ। দর্শক, কাল রাত 9টায় টাইম এক্সক্লুসিভ দেখার জন্য থাকুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।